চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। किलती किलती उठत किलती किलती उठत धाय गिरत भूमि लटपटाय गिरत भूमि लटपटाय हाय मात घोर लेत हाय मात घोर लेत दशरथ की रनिया तुमक चलत रामचंद्र तुमक चलत रामचंद्र बाजत बैजनिया तुमक चलत रामचंद्र রামনবমীর পুণ্যতিথিতে ইন্ডিয়ান মিউজিয়াম ও ওঙ্কারনাথ মিশনের যৌথ উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতীয় সংস্কৃতিতে রামের প্রভাব ও তাঁর ইতিহাস সম্পর্কে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। কম প্রার্থনা শেষ হয়ে যাওয়ার পর বললেন, আজ থেকে নিত্য 3 বেলা এই প্রার্থনা আমাদের নিত্য প্রার্থনার সাথে যুক্ত হবে এবং সমস্ত মঠ মন্দির আশ্রম এবং সমস্ত শিষ্য মণ্ডলীর মধ্যে পত্রিকার দ্বারা প্রচার করে দাও, যারা নিত্য প্রার্থনা করেন এই নিত্য প্রার্থনা করার জন্য তিনি নিত্য নির্দেশ দিতেন যে প্রত্যেকে যারা নিজেদের মঙ্গল চাও তারা নিত্য 3 বেলা প্রার্থনা করবে এবং প্রার্থনার মধ্যে এই শ্লোকটা ঢোকাবে। ভগবান রাম তিনি আত্মা গুহায়াম হৃদি সন্নিবিষ্টঃ, যিনি অন্তরের অন্তরালোকে প্রতিনিয়ত জেগে আছেন সেই রাম। প্রয়োজনে ধর্ম রক্ষার্থে পতিত উদ্ধারের তরে তিনি বারংবার অন্তর থেকে বহিরালোকে আবার বহির থেকে অন্তরে যাতায়াত করেন। কখনো ভক্তের মৃদঙ্গের ধ্বনিতে, কখনো জাতির অস্তিত্ব রক্ষার হুঙ্কারে, কখনো বা ভক্তের অশ্রু প্রবাহে সেই রাম নিজ সত্তাকে প্রকাশিত করেছেন। তাই রাম কি তা বোঝা বড় দুরূহ। আমি খুব সহজ ভাষায় পুরুষোত্তম শ্রী রাম, রাম তো শুদ্ধ ব্রহ্ম, ঈশ্বর সর্বভূতানাং হৃদদেশে অর্জুন তিষ্ঠতি, যিনি মনসো মনঃ, যিনি চক্ষুর চক্ষুঃ, সেই রাম তত্ত্ব তো বেদান্তের বিষয়। আমি খুব সহজভাবে একটি তত্ত্ব তুলে ধরতে চাই যে ভগবান রাম পুরুষোত্তম কোথায়, শুধুই কি তার ব্রহ্মত্বে? আচ্ছা, ব্রহ্মকে তো কেউ জানতে পারে, ব্রহ্মতত্ত্ব ঠাকুর রামকৃষ্ণ বলছেন কখনো এটাও হয় না। তাই ব্রহ্ম কোথায় আছেন, কিভাবে আছেন, তার অস্তিত্ব তো অবাঙমানস গোচর, কত বলব। সেই রাম সগুণঃ নির্গুণশ্চেতি, তিনি যখন নির্গুণ থেকে আবার সগুণ হচ্ছেন তার বর্ণনাও বিরাট। ভগবত তত্ত্ব বা ঈশ্বর তত্ত্ব হিসেবে তার সেই ব্যাখ্যাও বিরাট। আমি যদি বলি ভগবান রাম পুরুষোত্তম কেন হলেন, তার মনুষ্যত্বে পুরুষোত্তম হয়েছে। ভগবান রাম তিনি শুধু বিষ্ণুর অবতার বা পরব্রহ্মরূপেই যে শাস্ত্রের পাতায় রয়ে গেছেন তা নয়। শ্রীরামচন্দ্র তার সারল্যে, তার গুরুভক্তিতে, তার জীবনের মানবিক মূল্যবোধের মূল্যায়নের সেই অনুধাবনের তৎপরতায় নিজের পুরুষোত্তমত্বকে, নিজের সুপ্রিমেসিকে, নিজের শ্রেষ্ঠত্বকে জগতের মাঝে এক অভিনবভাবে তুলে ধরেছেন। আমরা যদি শ্রীকৃষ্ণকে দেখি, শ্রীকৃষ্ণ হি ইজ ভেরি কমপ্লিকেটেড, কিন্তু ভগবান রাম
সে কিন্তু কমপ্লিকেটেড নয়, নট অ্যাট অল। তার লাইফটা কমপ্লিকেটেড, কিন্তু ভগবান রাম বাই নেচার তিনি কিন্তু কমপ্লিকেটেড। ভগবান রাম সরলতার প্রতিমূর্তি। পিতা যখন রাজ্য ত্যাগ করতে বলছেন, বনবাসের কথা বলছেন, তিনি কিন্তু পিতৃ আজ্ঞায় কোনো প্রকার বিবেচনা না করে বনবাস যাচ্ছেন। রঘুপতি রাজা রাম আমার আছো রঘুবীর তুমি, আমার আছো রঘুবীর তুমি, আর কেহ নাই দোসর। কৃপা করো করুণা সাগর, ভক্তে কৃপা করো। জয় জয় শ্রীরাম। যারা বলেন রাম বাঙালির দেবতা নন, তারা কি জানেন রবীন্দ্রনাথের একটি মন্তব্য? রবীন্দ্রনাথ বলেছেন, বাংলাদেশে যে একসময় সমস্ত জনসাধারণকে একটি ভক্তির প্লাবনে প্লাবিত করিয়া তুলিয়াছিল, সেই ভক্তি ধারার অভিষেক উচ্চ নীচ, জ্ঞানী মূর্খ, ধনী দরিদ্র সকলেই এক আনন্দের মহাযজ্ঞে সম্মিলিত হইয়াছিল বাংলা রামায়ণ। বিশেষভাবে বাংলাদেশের সেই ভক্তি যুগের সৃষ্টি, বাংলাদেশে সেই যে এক সময় একটি নবোৎসাহের নববসন্ত আসিয়াছিল, সেই উৎসব কালের কাব্যগুলি বাঙালির ছেলে যদি শ্রদ্ধাপূর্বক পাঠ করে, তবেই দেশের যথার্থ ইতিহাসকে সজীবভাবে উপলব্ধি করতে পারবে। ভারত সেবাশ্রম সংঘের স্বামী যুক্তানন্দ তিনি একটা নতুন বই প্রকাশ করেছেন এবং তিনি সেখানে দেখিয়েছেন যে ভারতবর্ষে, মানে বিশেষ করে পশ্চিমবাংলায় তার একটা ছোট্ট এইটুকু বই, তার মধ্যে দেখা যাচ্ছে খুব কম করে ১,৫০০ গ্রাম পঞ্চায়েত রামের নামে আছে। অজস্র রামের কত নাম যে আছে সারা পশ্চিমবঙ্গে। আমি অঙ্ক করে দেখলাম প্রায় ১৬০০। আমি তার বলছি ১৫০০-র বেশি জায়গা পশ্চিমবঙ্গেই আছে যেগুলো শুধু রামের নামে আছে। দ্বিতীয়ত, শ্রীরামকৃষ্ণদেবের যে উপাস্য দেবতা তিনি ছিলেন শ্রী রঘুবীর। তার বাবার নাম ছিল ক্ষুদিরাম, তার ঠাকুরদার নাম ছিল মানিকরাম। মানিকরামের অন্যান্য ছেলেদের নাম ছিল নীলিরাম, কানাইরাম, তার মেয়ের নাম ছিল রামশিলা, তার ছেলের নাম ছিল রামচন্দ্র, তার দহিত্রের নাম ছিল রামরতন, রাঘব, হৃদয়রাম ইত্যাদি ইত্যাদি। আমি বেশি বলছি না। রামায়ণ এপিক বিয়ন্ড এরাস শীর্ষক এই অনুষ্ঠান সম্পর্কে ইন্ডিয়ান মিউজিয়ামের ডেপুটি ডিরেক্টর ডক্টর সায়ন ভট্টাচার্য জানান, আজকে ভারতীয় জাদুঘর এবং ওমকারনাথ মিশন আমরা একসাথে কিছু অনুষ্ঠান ভারতীয় জাদুঘরে করছি এই রামনবমী উপলক্ষে। আজকে প্রথমেই বলবো যে প্রায় 14খানা পেন্টিং নিয়ে রামায়ণের বিভিন্ন চরিত্র, বিভিন্ন দৃশ্য, যে সকল পেন্টিং ভারতীয় জাদুঘরে ছিল তার উপর একটা এক্সিবিশন আমরা করছি। এই এক্সিবিশনটির উদ্বোধন করেন কিঙ্কর সরদানন্দজি, উনি ওমকারনাথ মিশনের সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন। এছাড়াও একটি আলোচনা সভা আজকে রামকথার ওপর করা হয়। বিশিষ্টজনেরা আজকে এই রামকথা নামক যে প্যানেল ডিসকাশন ছিল তাতে অংশগ্রহণ করে। ঘড়ির কাঁটায় বিকেল ৫টা ১৫ অথবা ১০:৩০ বাজলেই নতুন করে কাউকে বলে দিতে হয় না, কারণ সকলেই জানে ডিডি বাংলার পর্দায় শুরু হচ্ছে জনপ্রিয় অনুষ্ঠান ক্যামেরা চলছে। দেখতে দেখতে ২৫ বছর, সময়টা ছিল ২০০০ সাল। আছে সাইলেন্ট ফিল্ম প্রজেক্টর,
সময়ের সঙ্গে বিবর্তিত মাইক্রোফোন, সারা বাংলার সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি সবকিছু নিয়েই টেলি ম্যাগাজিন। ক্যামেরা চলছে, শুধু তাই নয়, রয়েছে নানান রকমের ইন্টারেস্টিং গল্প। ক্যামেরা চলছে মানে নানান ধরনের নানান মানুষের কীর্তিকলাপ, যাদের কেউ চেনেই না, জানেই না, কিন্তু বাধা বিস্তর। আর 25 বছরের সেই দুরন্ত যৌবন বাধা মানে না। তাই দেখতে থাকুন ক্যামেরা চলছে, দূরদর্শনের পর্দায় সোম থেকে শুক্র বিকেল 5:15 এবং রাত্রি 10:30টায়। চিঠি পাঠান এই ঠিকানায় ক্যামেরা চলছে .2000@gmail.com। কথা দিচ্ছি আমরা পৌঁছে যাব আপনাদের ঠিকানায়। প্রতিটি ছবি যেন মানব মনের নিঃশব্দ জটিলতাকে তুলে ধরে, বাইরের কোলাহল থেকে মুক্ত অথচ অনুভূতিতে ভরপুর। নারীর অন্তর্জগতের এক গভীর, আবেগময় ও চিন্তাপ্রবণ যাত্রা। একাডেমি অফ ফাইন আর্টসে আয়োজিত আনটাচড মাইন্ডস্কেপ শীর্ষক এই চিত্র প্রদর্শনীর সম্পর্কে শিল্পী জানালেন, অ্যাকচুয়ালি পেন্টিং আর ড্রয়িং আমার প্যাশন, একটা ছোটো থেকেই করেছি। আর আমার ফার্স্ট এক্সিবিশন হয়েছিল একাডেমি অফ ফাইন আর্টসে অ্যাট দ্য এজ অফ 12 ইয়ার্স। তারপরে আবার এই অনেক বছর পরে এবার করছি। তো আমার এখানে দ্য পেন্টিং এক্সিবিশন যেটা বলছে মাইন্ডস্কেপসের মানে বিষয়ে বলছে। তো যেহেতু আমি একজন সাইকিয়াট্রিস্ট, তো বিভিন্ন মনের যে বিভিন্ন ভাবনা বিষয়ে আমি এঁকেছি। আর এখানে সব রকম মিডিয়াই আছে, অয়েল পেন্টিং আছে, অ্যাক্রিলিক আছে, পেন ইঙ্ক আছে, ডিজিটাল মিডিয়াও কিছু আছে। যেহেতু আমার বাচ্চা একদম ছোটো, হি ইজ 2 years 7 months, তা আমি ভালো করে বেশি পেন্টিং করতে পারিনি, কেন ওর সবসময় নষ্ট করে দিচ্ছিল। তাই জন্য আমি খুব একটা আইপ্যাডের মধ্যে অনেক রকম আঁকা এঁকেছিলাম, তো সেগুলোও আছে এখানে। তো এই আর কি 37 পেন্টিংস আমি দিয়েছি। ভ্যারি করছে 2010 থেকে শুরু করে 2025 অবধি, 15 years মানে একটা রেঞ্জ অবধি এঁকেছি আমি আঁকা। যেহেতু আমি সাইকিয়াট্রিস্ট একজন, সেই আমার একটা মেন্টাল হেলথ নিয়েও অনেক কিছু রকমের আঁকা আছে, যেখানে আমাদের মাইন্ডটাকে একটু ডিপিক্ট করছে, মানসিক আমাদের ভাব চিন্তা। আর যেহেতু আমি এখন মাদার একজন হয়েছি, আমার বাচ্চাকে নিয়ে অনেকগুলো আঁকা আছে, মাদার অ্যান্ড চাইল্ড বন্ডিং এর উপরে অনেকগুলো আঁকা আছে। এসে দেখবেন তো ভালো লাগবে। তিনি একজন মা, মনোচিকিৎসা বিভাগের অধ্যাপক এবং এক নিবেদিত প্রাণ চিত্রশিল্পী। তার জীবনের এই 3টি দিকই যেন একত্রে মিশে গেছে প্রতিটি ছবিতে, যেখানে আবেগ, বুদ্ধিমত্তা ও কল্পনা এক সূত্রে গাঁথা।